ফিরে এলাম বিরতির পর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হট্টগোলে আজও উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। শুরু হতে না হতে বেশ কিছু সময়ের জন্য মুলতবি হয়ে যায় লোকসভা। ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে লাগাতার সভার কাজ বন্ধ হওয়ার জন্য ক্ষমা চাইতে হবে বিরোধীদের। এতেই আগুনে ঘি পড়ে। হট্টগোলে সভা মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার। কৃষক স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে সরকার। এই দাবিতে হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। নিটফল বেশ কিছু সময়ের জন্য আজকেও মুলতবি হয়ে যায় অধিবেশন। যদিও পরবর্তীকালে আবারও লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হয়েছে। আমরা শুনে নেব রাহুল গান্ধী তিনি কি বলেছেন। मैं हाउस के अंदर डिमोनेटाइजेशन पे बात करना चाहता हूं, चर्चा करना चाहता हूं। जो जनता के दिल में बात है वो कहना चाहता हूं, जो गरीब लोगों के दिल में बात है वो कहना चाहता हूं। और ये जो पूरा का पूरा नरेंद्र मोदी जी ने अकेले हिंदुस्तान का सबसे बड़ा स्कैम किया है उसके बारे में बताना चाहता हूं, और इसके पीछे क्या है ये भी बताना चाहता हूं। और मुझे रोका जा रहा है। So basically you are saying you are going to prove in the parliament. 100%. If they allow me to speak in parliament, you will see what an earthquake is going to come. আজ অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে তৃণমূল সরকার। 5.5 বছরে প্রথমবার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশা, সারদা নারদা কাণ্ড সহ একাধিক ইস্যুতে অনাস্থা আনছে বাম এবং কংগ্রেস। বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন আলোচনায়। আলোচনার সময় নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীদের দাবি ছিল কমপক্ষে 2 ঘন্টা আলোচনার সুযোগ দিতে হবে। অধ্যক্ষ কোনোভাবেই 1.5 ঘন্টার বেশি সময় দিতে নারাজ। পরিষদীয় মন্ত্রীর দাবি, 6 মাস আগেই ভোট হয়েছে, সরকারের প্রতি চূড়ান্ত আস্থা রেখেছেন ভোটাররা। আবার কিসের আলোচনা? বিরোধী শিবিরের দাবি, অনাস্থায় ভয় পেয়েছে সরকার। উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, যদি আমরা দেখি যে এবারের বিধানসভায় বিরোধীদের যে নাম্বার সেটা যথেষ্ট কম, সেখানে দাঁড়িয়েও কি কোথাও বিরোধিতার ঝাঁজটা সেটাকে জারি রাখতে চাইছে বাম এবং কংগ্রেস, এবং যে কারণেই এই সিদ্ধান্ত? হ্যাঁ, দেখুন, সেটা হচ্ছে যে খুব ভালো করেই জানেন যে এই সংখ্যা নিয়ে অবশ্যই সরকারের বিরুদ্ধে কোন রকম লড়াই বা মানে হেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনাস্থা প্রস্তাব মানে সরকার হেরে যাবে এরকম ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিরোধীরা মনে করছেন যে এটা হচ্ছে একটা প্রতিবাদের কারণে এইখান থেকে প্রতিবাদ করা, যে যেভাবে রাজ্য চলছে, যেভাবে বিভিন্নভাবে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে বিরোধীদের দাবি, সেই কারণেই তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। এবং তারা মনে করছে যে সরকারকে একটা বার্তা দেওয়া যে শেষ মুহূর্তে এসে শিশু হত্যা, শিশু রহস্য বা বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রী এখন যখন ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করছে, নোট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, বিরোধীরা কিন্তু পাল্টা সরকারের কাছে এই বার্তা দিতে যায় যে দুটো একটা ইস্যুতে তারা সরকারের পাশে থাকলেও আসলে কিন্তু তারা মনে করছেন যে সরকার যেভাবে পরিচালিত হচ্ছে সেটা অনাস্থা আনারই যোগ্য, এবং সেই কারণেই তারা আজকে অনাস্থা আনলেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর যে স্পিকার কিন্তু 1.5 ঘন্টার বেশি সময় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজি হননি। বিরোধীদের দাবি কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিধানসভায় এসে পৌঁছেছেন, ফলে অনাস্থার সময় কিন্তু বিষয়টি নিয়ে যে যথেষ্ট টানাপোড়েন তৈরি হবে এবং বিরোধীরাও যে যথেষ্ট অনাস্থাতে নিজেদের একদম গুছিয়ে আজকে বিধানসভায় উপস্থিত করবেন তাতে কোনো সন্দেহ নেই। উজ্জ্বল, ধন্যবাদ। লোন ভলফ কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার ছক কষেছিল আইএস। মুসাকে জেরা করে মিলেছে তেমনই ইঙ্গিত, আর তা নিয়ে জেরা করতেই শহরে এসেছে এফবিআই এর টিম। মুসাকে জেরা করবে এফবিআই এর 7 সদস্যের টিম। এনআইএর পর এবার এফবিআই নজরে আইএস জঙ্গি মুসা। এবছরে জুলাইয়ে রাজ্যে নাশকতার ছক কষছিল আইএস, সেই দায়িত্ব ছিল মুসার কাঁধে। বীরভূমে ফেরার পথে বিশ্বভারতী প্যাসেঞ্জার থেকে তাকে গ্রেফতার করে সিআইডি, পরে মুসাকে হেফাজতে নেয় এনআইএ। আইএস জঙ্গি মুসাকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে আসে গোয়েন্দাদের। মুসাকে জেরা করে বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেঞ্জারে তার প্রোফাইল সামনে আসে। ট্রেমার মতো মেসেঞ্জারের মাধ্যমে আইএস এর ভারতীয় শাখার প্রধান সাফিয়ার মারের সঙ্গে যোগ রাখত মুসা। মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ফিলিপাইন্সের মতো দেশের বিভিন্ন লোকজনের সঙ্গে মুসার যোগের প্রমাণ মেলে। মুসার চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করতে এনআইএ গোয়েন্দাদের সাহায্য করে এফবিআই। আইএস মোকাবিলায় গত 2 বছর ধরে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর। মুসার চ্যাট হিস্ট্রি ঘেটে পশ্চিমী দুনিয়ার সঙ্গে তার যোগ সামনে আসতেই উৎসাহী হয় এফবিআই। তাই সরাসরি এবার মুসাকে জেরা করতে শহরে হাজির 7 সদস্যের মার্কিন গোয়েন্দা দল। মুসা চ্যাট হিস্ট্রি ঘেটে কয়েকজন মার্কিন নাগরিকের সঙ্গে তার যোগের প্রমাণ মিলেছে। সম্ভবত লোন ভলফ কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা ছক কষছিল আইএস, তার জন্য মার্কিনী যুবকদের উৎসাহিত করছিল মুসা। পাশাপাশি পশ্চিমী দুনিয়ার যুবকদের আইএস এ যোগ দিতেও অনুপ্রাণিত করত সে। পৃথিবীর অন্যান্য দেশেও আইএস এর ছোট ছোট মডিউল তৈরি করতে মুখ্য ভূমিকা নিয়েছিল মুসা।
এই মুহূর্তে নিজেদের করেই কোণঠাসা আইএস, কিন্তু ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আইএস হ্যান্ডেলাররা। মুসাকে জেরা করে তাদের হদিশ মিলতে পারে বলেই মনে করছে এফবিআই। পাশাপাশি বাংলাদেশের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানো নিও জেএমবি জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে মুসার। বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জেএমবি নেতাদের চিহ্নিত করতেও সাহায্য মিলতে পারে মুসার কাছ থেকে, আর সেজন্যই মুসা এবার এফবিআই রাডারে। 24 ঘন্টার জন্য সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা। আমরা এখন সরাসরি চলে যাব ভেঙ্কাইয়া নাইডুর সাংবাদিক সম্মেলনে। Taking action against the black money and corruption, is it foolish? Or keeping quiet, or being silent, or being collaborators of those scams and scandals, was it foolish? That is the question the country has to debate. You have 2G, you have 3G, you have Spectrum, you have Augusta helicopter, you have Commonwealth Games, you have coal scam, you have urea, you have sugar, you have wheat, you have jeeps. Say anything, all scams have happened. Under whose regime? So that is a wise thing. Keeping silent or helping those people, not taking action, was a wise thing. And now Prime Minister taking action and then going for remonetization and then trying to bring a revolution. And the revolution which is in evolution now is being appreciated by one and all. In any revolutionary measure and in any regime change, system change, there will be some initial problems. Nobody denied that. Even the Prime Minister himself said, please bear with me for 50 days. Because the problem has assumed gigantic proportions. So I would like to ask the opposition, is taking action against the counterfeit currency of Pakistan, is it foolish? Taking action against the drug mafia, black money, is it foolish? Taking action against the child trafficking people, is it foolish? Taking action against the trafficking of women, is it foolish? Taking action against the hoarders, is it foolish? What is foolish? Let the Congress party, if it can explain. One. Secondly, if it is foolish, why you are not wise enough to allow the parliament and then expose the government? The best way to underscore your point is to expose the government, is to have a debate. But you have given a rebate to the debate and making noise outside without raising your voice inside. What is this? You are committing a contempt against the people of the country and a contempt against democracy.